কথায় আছে যে কোনো জিনিস অধিক ভালো না। প্রত্যেক দিন যে এমনি নর্মালি হাওয়া ওঠে, গরমের দিনে কিন্তু এরকম হাওয়াতে বাইরে একটু ঘুরতে ভালো লাগে বা বসতে ভালো লাগে, কিন্তু 2 দিন থেকে এমন হাওয়া দিচ্ছে, হাওয়ার স্পিডটা দেখলে তো তোমরা ভিডিও শুরুতেই, মানে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এই বুঝি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে, মানে ঘর থেকে বেরোতেই সাহস পাচ্ছি না, এত ভয় লাগে। তো ঘরে বসে থাকলে তো চলবে না, সংসারের কাজবাজ করতে হবে, পেটে খিদে লাগলে খাওয়ার জন্য রান্নাবান্না মানে খাওয়ার ব্যবস্থাটাও তো করতে হবে নিজেকেই। তো এদিকে ঝাঁট দিয়ে তো আজকে এত হাওয়া কোনো লাভই হবে না, তবু আর কি গাছতলাটা একটু ঝাঁট দিলাম, মানে বেশি পাতা পড়ে নোংরা হয়ে থাকলে না আবার ভালো লাগে না। তো ঝাঁট দিলাম, পরে যতটুকু পরে পড়বে পাতা, তাই না। তো এদিকে তোমার দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠে টিউশনে চলে গেল। তো এদিকে আমি এই যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, রান্নাঘরের অবস্থাও তাই সেম হয়েছে, একদম চারিদিকে তো ফাঁকা, সামনের দিকটাও ফাঁকা, ওইদিকে আমাদের চালের উপরের ওই দিকটাও একটু ফাঁকা রয়েছে। তো এদিকে দেখো কাজবাজ এখনও শেষ হয়নি, আবার এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। তো ঘরের নোংরাগুলোকে এইখানে গামলার মধ্যে আর কি তুলে রেখে দিলাম, পরে আর কি ফেলে দিব। ওইদিকে ওগুলো ঘরও ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন বাসনটা মাজবো। বৃষ্টিটা আসারও আর সময় পায় না, ঠিক এখনই বৃষ্টিটা আসতে হলো। তো আমাদের গ্রামের বাড়ি এই একটা সমস্যা, মানে বৃষ্টি আসলে আর কি কাজবাজ করতে খুবই সমস্যা হয়। এমনি কিন্তু মানে যতটা অন্য দিক দিয়ে আরামদায়ক, ততটা এই দিক দিয়ে একটু কষ্ট। এইদিকে ধরো না খাওয়া দাওয়ার দিক দিয়ে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে খুব একটা কষ্ট হয় না, আমাদের গ্রামে অনেক শাক সবজি টবজি পাওয়া যায়। তো এইদিকে দেখো বৃষ্টি আসলে এখন আবার রান্নাঘরে অর্ধেক বারান্দায় ভিজে যায়। তো দিদি আবার সকাল সকালে এদিকে ওদের বারান্দাটা লিপেছে, ভেবেছিলাম আমিও একটু মুছবো, কিন্তু বৃষ্টি এসে সবই গন্ডগোল হয়ে গেল। তো বৃষ্টির জন্য এইদিকে কাজ বাজ করতে আর কি লেট হচ্ছে। তো পরে ওইদিকে আবার রান্নাবান্নাও করতে হবে, মনে হয় না আজকে আর ল্যাপা হবে। তো এদিকে যে হাওয়াও দিচ্ছে বৃষ্টিও দিচ্ছে, তো এইখানে বসে থেকে থেকে বৃষ্টিটা এখন একটু থামলো, আর এইদিকে আমার একদম পুরো আলসি ধরে গেছে, ঘুমই পেয়ে যাচ্ছিল। কালকে রাত্রিবেলা এই ঘরে খাওয়া দাওয়া করেছি। তো যেগুলো আর কি এঁটো বাসন ছিল ওগুলো বাইরে বের করে রেখেছি, তো ওগুলো কলপাড়ে নিয়ে রেখেছি। আর এই কয়টা বাসন মানে এখানে গামলাতে একটু ভাত রয়েছে, তো এগুলো ভাবছি যে কবিতরকে দিয়ে এই গামলাগুলো মেজে নিই। তো এই গামলাগুলো ঘরে নিতে এসে এমন একটা জিনিস দেখলাম, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, তোমাদেরকে দেখাই সোনা বাবার ঘুমানোর স্টাইলটা। কারণ ও ঘুমের মধ্যে আর কি কোন দিকে চলে যায় বিছানার কিনারে টিনারে। তো ওই জন্য যখনই ঘরে আসে তখনই একবার করে ওকে দেখি। তো ঘরে এসে দেখি দেখো কীভাবে ঘুমাচ্ছে, আমি কোনোদিনও দেখিনি ওকে এইভাবে ঘুমানো। ঘরে লাইটটাও অফ ছিল, অন্ধকার ছিল, আমি ওকে খুঁজতেছি যে সোনা বাবা কোথায় গেল। দেখি এই যে দেখো বিছানার একদম মানে আমরা যেদিকে বালিশে মাথা দিয়ে ঘুমাই, এদিকে এসে দেখো কীরকম করে পাচাটা উঁচু করে বালিশটাকে ধরে কোথায় এসে ঘুমাচ্ছে। কথা বলে ঘুমটা ভেঙে দিলাম সোনার। আজকে সোনাকেও সকাল সকাল সেদ্ধ ভাত দিব, আজকে আর দুধ খাওয়াবো না, দুধ আছে দুধটা পরে আর কি খাওয়াবো। ওর জন্য দেখো একটু যে মার সেদ্ধ ভাত নামিয়েছি, তোমার দাদাভাই ভাতটা মেখে দিল, আমি চামচ দিয়ে খাওয়াবো। তার কারণ সেদ্ধগুলো আজকে আমি মাখছি, আর হাত একদম পুরো জ্বলতেছে। তোমার দাদাভাই যে মাত্র টিউশন থেকে আসলো, আর সেদ্ধ ভাত কিন্তু আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সেদ্ধ ভাত করে আমি আগে খেয়ে নিয়েছি। এখন এই যে সোনাকে খাওয়াবো, বাসন টাসন সব মেজে ওগুলো কাজ কমপ্লিট করলাম। তো এখন তোমাদের দাদাভাইও আসছে, তাই বললাম তুমি ভাতটা মেখে দাও। সোনা যে খাওয়ার জন্য এখানে রেডি বসে আছে। এটা কে রে? এটা কে? নাম কি তোমার? এই ছেলে তোমার নাম কি বলো? গুটুন। তাই? হ্যাঁ। বাবা তুমি কি খাবে? বাবা তুমি কি দিয়ে খাবে? কি খাবে? কি খাইছো বলো? আমাদের হোটেলে সবসময় শুধু রোহান সোনার জন্য ডিম ভাত। ও খাওয়ার কথা বললেই বলবে কি খাইছো, বলবে কি ডিম ভাত। অন্য যাই কিছু খাক না কেন, অন্য কোনো কিছুর কথা বলবে না, শুধু সবসময় খাওয়ার কথা জিজ্ঞেস করলেই ডিম ভাত। চলো ওকে খাইয়ে দেই। তোমাদের দাদাভাই তো এই যে খাওয়া শুরু মানে ওইদিকেই শেষ। ওই থালাটাই খাচ্ছ কেন? ছোট থালাটায় এইটা রাখছি, তো এই থালাটাই খেতে। তো শুধু কিন্তু সেদ্ধ ভাত করিনি, সেদ্ধ সাথে একটু বাটাও করেছি। সেদ্ধ ভাত সাথে একটু বাটা হলে তবেই খাওয়াটা ভালো হয়, শুধু সেদ্ধ দিয়ে খাওয়া ভালো হয় না। তো চলো বন্ধুরা, গুড নুন। এদিকে দুপুরই হয়ে গেল, 12টা বাজে, 12টা পার হয়ে গেছে। এদিকে দেখো এই যে রোদ্রুটাও চলে গেল, জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিলাম। আর জামাগুলো দেখো কীরকম ব্যাং ঝোলার মতন করে ঝুলে আছে, আজকে মনে হচ্ছে না শুকাবে আর কি, যা হাওয়া দিচ্ছে। কলপারে আমি এই জামা কাপড়গুলো যে ধুলাম, কতবার যে কলপার থেকে সরে সরে গিয়ে আর কি ড্রেসগুলো ধুলাম, মানে কি বলি, এত হাওয়া দেয় মাঝে মাঝে
মনে হয় বুঝি এই বুঝে গাছের ডাল বুঝে ভেঙে আর মাথায় ঠাতায় পড়ে। তো এর জন্য যখনই দেখি যে ওরকম পরিস্থিতি তখনই একটু সরে আসি এদিকে, এরকম করে ড্রেসগুলো ধুলাম। তো এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে উঠে এই যে পায়রার মাংস কাটছে, কবিতরের মাংস। আজকে কবিতরের মাংস রান্না হবে। একটা কবিতরের মাংস তোমাদেরকে দেখাই, অনেকটা হয়েছে কিন্তু, মানে আমরা আমাদের ভাষায় বলি যে ঘুকটিয়া বাচ্চা আর কি। মানে একটা ঢোলে কবিতর তো সাধারণত দুটো করে ডিম দেয়, দুটো বাচ্চা দেয়। তো কোনো কোনো সময় একটা করে বাচ্চা দেয়। ওই একটা করে বাচ্চা না খেতে মানে দারুণ টেস্টি হয় আর কি, মানে বড় সড়ো হয়, একটু গুদগুদা হয়, ওইটা ভালো লাগে খেতে। আর দুটো হলে কি বলতো, একটা বড় একটা ছোট হয়, ওগুলোর খুব একটা ভালো লাগে, মানে মাংস হয় না বেশি। আর এই একটা কবিতরের বাচ্চাতে দেখো অনেকটা মাংস হয়েছে, 250 হবে তাই না? 1 পোয়া মাংস হয়ে যায়, দেখছো? এখানে তো পিঁপড়া বেড়েছে। ও বাবা, কতগুলো পিঁপড়া ধরছে গো। ও, এগুলো পিঁপড়ার যা ব্যথা, কামড় দিলে একদম সেই বিষ করে। হয়েছে, কাটা হয়েছে, একদম ফ্রেশ করে কেটেছি। হ্যাঁ, বড় বড় করে পিস করছে দেখা যায়। কোথায় বড়? আজকে একটু কম লাগে। এর আগের দিন কবিতরের মাংস খেয়েছিলাম, কিছুই ছিল না। আমরা সাধারণত কবিতরের মাংস খেলেই হয় দুধ কচুর ডাড়ি দিয়ে খাবো, নাহলে কলার মোচা দিয়ে খাবো। কলার মোচাটা এদিকে দুধ দেখাইতে চাচ্ছ তো, এদিকে দেখো, এদিকে বসো। কলার মোচাটা পাওয়া যায় না, তো দুধ কচুটা দিয়ে সবসময় খাওয়া। তো সেদিন আনার সময় ছিল না, তাই আনিনি তোমাদের দাদাভাই। এটা আজকে খেয়ে উঠে মাংস কাটার আগে গিয়ে দেখো আগে এই জিনিসটা নিয়ে আসছে, কত বড়। আর দেখো মোটাটা দেখো। আর এই দুধ কচুটা সোনা বাব্বাকে নিয়ে গেছিল, একদম ঘাড়ে করে নিয়ে আসলো বন্দুকের মতন ঘুরে, এসে আমাকে বলতেছে মা আসছি। তো আমি কেটে ফেলেছি, যদি পুরোটা থাকতো তাহলে আরো ভালো লাগতো। তো তবু আর কি আমি এই যে জয়েন দিয়ে আর কি দেখালাম, কত বড় দেখো মোটা। এটা খেতে যে লাগবে না, ও কবিতরের থেকে এটা বেশি টেস্টি লাগবে। কিন্তু কবিতরের মাংসের দিবে বলেই ওটার স্বাদ লাগবে, অন্য কিছু দিলে ওইরকম স্বাদ লাগে? ভাইয়া মসুর ডালে দিলে স্বাদ লাগে, কিন্তু মাংসটার মতন স্বাদ হয় না। তো চলো, এদিকে আমি রসুন পেঁয়াজ কেটে সব রেডি করেছি। তো এটা কাটার বাকি আছে, এটা কেটে আর কি স্নান করবো। আর আমি ভিডিও ইন্ট্রো করতে শুরু করে ইন্ট্রো না করে কি যে বললাম, আমি এখন ভাবতেছি বসে বসে যে আমি ভিডিও ইন্ট্রো করলাম, বললাম কি বললাম না, বলি নাই বলো। শুধু গুটুট বলে পরে যে কি বললাম কে জানে। প্রায় আমার এরকম হয়, কেন যে কি জানি বুঝি না। তো চলো বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আগেই কেটে না, আশীর্বাদে চুলে চুলে রাখো। হ্যাঁ, অনেকটাই ভালো আছি। হ্যাঁ, এটা একদম দারুণ লাগবে খেতে, একদম পুরো বাড়তি হয়েছে। আর এই কচুগুলোই কিন্তু 2 রকমের হয়, কোনোগুলো দেখবে কি লাল লাল টাইপের হয়, এটা কিন্তু সবুজ, এটা বেশি টেস্টি লাগে, এইটা খেতে ভালো লাগে বেশি। যেমন কচু মোটা সেরকমই দেখো আজকে পিসগুলো কিরকম বড় বড় হচ্ছে, একদম সেই মোটা মোটা আছে কিন্তু বলো। মাংসটা দেখো না, কালারটা একদম পিঙ্ক। এর আগে অনেক কিন্তু এই দুধ কচুর ডাড়ি দিয়ে কবিতরের মাংস খাইছি, কিন্তু এত মোটা দুধ কচুর ডাড়ি দিয়ে কিন্তু খাইনি বলো। আজকে সেরা হবে কিন্তু। হ্যাঁ, আজকে হেভি টেস্টি লাগবে। তবে মাংসর দেখো রক্তটা একদম পিঙ্ক কালারের মতো লাগছে, পুরো মাংসটা একদম পিঙ্ক। আজকের মাংসটা একদম অন্যরকম পছন্দ, অন্যরকম হচ্ছে, আমার বেশি পছন্দ হচ্ছে, খুব ভালো ছিল। পছন্দ হওয়ার কারণ সবকিছু রেডি করে নিয়েছে, পছন্দ হওয়ার কারণ ভালো ছিল। এত হাওয়া আজকে বোধহয় বাড়ি ঘর উড়ে নিতে চায় এমন পরিস্থিতি, আমার এটা মাঝে মাঝে সেই ভয়ে লাগিয়ে যায়। আজকে দেখো এই যে এতটুকু মাংসের মধ্যে এতগুলো দেওয়া হবে দুধ এগুলো কচু। দেখেই মনে হচ্ছে যে এখানে অনেকগুলো, কিন্তু ভাজার পর না ভাজার পর দেখবে তোমরা একদম কম হয়ে যাবে। তো পুরো ভিডিওটা আছে কিভাবে নন্দিনা রান্না করে এই পায়রার মাংস দুধ কচু দিয়ে, তোমাদের পুরোটাই শেয়ার করা হবে। তোমরা আশা মানে যারা যারা জানো তাদের কাছে তো ইন্টারেস্টিং থাকবেই, তাই না, যে নন্দিনা কিভাবে করে দেখবো। প্লাস যারা জানো না তারা কিন্তু অবশ্যই দেখবে পুরো রান্নাটা কেমন। প্রত্যেকদিন ভাতটা করে গ্যাসে করি, তরকারিটা তো উনুনে করি। আজকে যে হাওয়া, তো গ্যাসের মধ্যেও কিন্তু হাওয়া লাগে, টেবিলে রান্না করলে হাওয়া লাগে, এর জন্য গ্যাসটাকে দেখো নামিয়ে নিয়েছি। তো ভাতটা করে নিলাম আগে, তো ভাবলাম যে তরকারিটা গ্যাসেই করি, নাহলে উনুনে কি বলতো, উনুনের জাল সব একদম একপাশে চলে যাবে, একবার এদিকে একবার ওদিকে। তো আর ধোয়ার জন্য মনে হয় একদম থাকাই যাবে না ঘরে, যেভাবে হাওয়া দিচ্ছে একবার এদিক থেকে ওদিক থেকে। তো এর জন্য ভাবলাম মাংসটাও গ্যাসেই করি, শুধু মাংসের তরকারির ভাতই রান্না করবো, তাই না, বেশি কিছু তো করবো না। আর করবো হচ্ছে এই পটল ভাজা। তো এই যে ভাত নামিয়ে এদিকে মাংস রান্নার স্টার্ট। প্রথমে আলুগুলো দেখো এই যে ভেজে নিচ্ছি।
মাংসের আলু কিরকম করে ভাজতে হয় তোমরা তো জানোই সবাই, তাই না? এগুলো আলাদা করে করার মতো তো কিছু নেই, একটু লাল লাল ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে, ব্রাউন ব্রাউন। কিন্তু এখন এই যে কচু ভাজার পালা, এই কচুটাকে কিন্তু একদম ভালো করে ভাজতে হবে, মানে বেশি সেদ্ধ করে ভাজলে একদম ভালো লাগবে না তরকারিতে দিলে, আবার একটু কাঁচা কাঁচা রেখে যদি ভাজা করি সেটাও কিন্তু ভালো লাগবে না। এটা একটা মাত্রা মতো ভাজতে হবে দারুণ করে। আচ্ছা, আসলে আমি তোমাদের দিদিভাইকে শেখাচ্ছি এটা কি করে করতে হবে। তোমাদের দিদিভাই ভালো পারে না। রান্না করি নাই না, আজকে প্রথম রান্না করতেছি, প্রথম এইভাবে আর কি, এই দুধ কচুর ডাড়ি দিয়ে, এত মোটা দুধ কচুর ডাড়িতে আজকে প্রথম রান্না করতেছি। এর আগে তো এত মোটা দুধ কচুর ডাড়ি দিয়ে রান্না করিনি, এর জন্য আর কি জানিও, তাই তোমাকে দাদাভাই শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আর আমি শুনে শুনে আর কি শিখে শিখে রান্না করছি, আর তার সাথে সাথে তোমরা শিখে নেওয়া ভালো করে। তোমাদের দিদিভাইকে তো রান্না বান্না আমি শিখালাম না? হ্যাঁ 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 হ্যাঁ, কি আবার। কচুগুলো দেখো বেশি কিন্তু শক্তও নেই, আবার বেশি নরমও হয়নি। দেখো খুন্তি দিয়ে ইয়ে করলাম, কি সুন্দর একদম খুন্তিটা ঢুকে গেল ভিতরে। কি দেখো তো রান্ধুনি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে মাংস রান্না থেকে তো বেশি টেস্টি হবে, তার কারণ মশলাগুলো তোমাদের দাদাভাই বেটে দিচ্ছে। দেখো সবগুলো একটা একটা করে বেটে দিয়েছি, রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আমি পারতাম, আমি মানে ওই রান্না বসিয়ে দিয়ে আর কি দুটো আম কেটে খেলাম, তারপর জিরা, লেট হয়ে যায়, এর জন্য বললাম আমগুলো কেটে খেতে গেলে তুমি এসে আমাকে হেল্প করে দাও, পরে বাকিগুলো আমি করবো। তো বলছি শুধু আদা জিরা বাট না, লঙ্কা আর জিরা বাটতে, পরে সবগুলাই বেটে দিল, ভালোই হলো। শুধু পেঁয়াজ আর হচ্ছে কি তেজপাতা দিয়ে ফোড়ন, তাই না? পেঁয়াজগুলো কিন্তু দেখো বেশি ভাজলাম না লাল লাল করে, তারপর মাংসের সাথে ভাজা হবে পরে ওইদিকে। মোটামুটি একটু ব্রাউন কালার হলেই বাস, তারপরে মাংসগুলো, তাই তো নাকি? এই তো মাংসটা দিয়েই দিলাম। আচ্ছা, হাত মতন লবণ দিলাম, এমনভাবে আমি রান্নাটা দেখাচ্ছি মনে হচ্ছে আমি রান্নার চ্যানেল খুলছি। তোমাদের দিদিভাই স্পেশালি রান্না করছে আজকে, তো অবশ্যই একটু ভালো করেই দেখাবে, তাই না? লবণটা এটা বলতে লাগবে, সবাই তো তরকারিতে স্বাদ মতনই দিবে, তাই না? যদি ঝোল খাও তো একটু বেশি করে দিবে, যদি অল্প ঝোল করো তাহলে অল্প। আমরা একটু ঝোল ঝোলই রান্না করতে পারি না, অন্য তরকারি তো নেই, শুধু মাংসের তরকারি হবে, মাংসের তরকারির সাথে অন্য তরকারি খেতে ভালো লাগে না, এর জন্য একটু বেশি করে লবণ দিলাম। আর কবুতরের মাংস, পাটার মাংস এগুলো তো ঝোলই ভালো, তাই না? ঝোলটাই নাকি ভালো খায়। তাই দেখো পটল ভাজি করে রেখেছে তোমাদের দিদিভাই। পটল, কারকল এগুলা মানে বাড়িতে আনা মানে এটা শুধু ভাজি, শুধুই ভাজি। আমি 14 দিন বলবো যে আমাকে একটু পটল দিয়ে ঝোল করে খাওয়া, আলু দিয়ে, তারপরে খাওয়াবে, তার আগে খাওয়াবে না। কালকে খাবো, ওকে? ওকে। অল্প একটু তেল দিয়ে তরকারিটা বসালাম, কতগুলো এখন একটু আগে ধীরে ধীরে আস্তে আস্তে তেল বেরোচ্ছে, কেমন ভালো করে ভাজা হয়নি মাংসটা, তাতেই অনেকটা তেল বেরোচ্ছে, আরও ভাজা হলে আরও তেল বেরোবে। পরে দিব, হ্যাঁ শুধু লবণ দিলাম, একটু ঢেকে দিই সেদ্ধ হোক। মাংসটা একটু যতই ভাজা যায় ততই কালো দেখা যায়, পরে সিঁড়ি উঠবে। কবিতার মাংস তাই না, রান্না করলে কেমন জানি কালো হবে, তারপরে যখন ঝোল টোল দেওয়া হয়ে যাবে শেষে কালার হবে সুন্দর টকটকা। ওইটা তো মানে এমনি তরকারির কালারটা, এমনি মাংস কালারটা কেমন জানি কালোই, মাটি খায় যে, এর জন্য কবিতার মাটি খায়। মোটামুটি যখন ভাজা হয়ে গেল তখন এই যে দিয়ে দিল রসুন, গোটা গোটা রসুন। এই রসুনগুলো এই ভাজার সময় দিলে বেশ খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো যেমনি বাড়িতে আমাদের রসুন রয়েছে, তো সেজন্য আমাদের খাওয়াটা কিন্তু কোনোভাবেই কম হচ্ছে না, বেশ ভালোই খাচ্ছি গোটা গোটা রসুন দিয়ে। এখন এই যে সব মশলা যা দেওয়ার শুরু হয়ে যাচ্ছে। এটা কি হলুদ দেওয়া হলো, তাই না? এবারে দিচ্ছে হচ্ছে রসুন আদা থেতলানো রসুন। গোটা তো দিয়ে দিয়েছে, এখন আদা থেতলিয়ে দিয়েছে, ওইগুলো রসুন দিল। তারপর কি দিবে?
তারপরে একে একে এই যে যা বাটা ছিল, এই যেটা দেওয়া হলো ওটা হচ্ছে লঙ্কা বাটা, তারপরে জিরা বাটা, আদা বাটা, এইগুলো দেওয়া হয়ে গেলো। আর ওই গোটা, আর বাকি এই যে রসুনটা, পেঁয়াজগুলো ওইখানেই আছে এখন। তো এইটা এক্সট্রা রসুন, এটা বেশি মানে বেশি হয়েছে। এখন ধীরে ধীরে একটু কালার আসবে। এই যে ফাইনালি পেঁয়াজটাও দিয়ে দিল, পেঁয়াজটা ওদিকে রাখা ছিল। তো এখন সব মশলা টশলাগুলো কষে নেওয়া হবে, তাই না? হালকা একটু জল দিয়ে ওয়াও, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। হ্যাঁ, এখন এই জলটা শুকাবে, তারপরে ভাজা ভাজা হবে নাকি, তারপরে একদম ফাইনালি স্যুপ ঝোলের জন্য পুরো জল দেওয়া হবে। দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলবে বন্ধুরা। এই দেখো মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেল, তাই না? ভাজা মানে কষানো কষানো হয়ে গেল। এখন জলও শুকিয়ে গেছে, এখন দেওয়া হবে ফাইনালি ঝোলের জন্য জল, তাই তো? একটু হোক ভালো করে নন্দিনা। যে যেমনটা ঝোল খাবে সে সেরকমই ঝোল দেবে। তবে মানে পাতলা ঝোলও ভীষণ ভালো লাগে, একটু কম ঝোলেও ভালো লাগে। পাতলা ঝোলের আলাদা রকম স্বাদ হবে, কম ঝোলে একটু অন্যরকম স্বাদ হবে, তাই না? আর ফাইনালি কিন্তু এসব দেওয়ার কিন্তু এখনো ওয়েট করে আছে, অপেক্ষায় আছে। এই যে কচুগুলো নামানো ঠিক আগে, তবে একটু আগে দেওয়াই ভালো, তাহলে কচুগুলোর ভেতরে একদম একটু মশলা টশলা যাবে। বলো, জল একটু বেশি করে দাও, বসি করে দিয়ে একটু জাল করো কিছু সময় ধরে, তাহলে বেশি ভালো লাগবে। ঝোলটা কিন্তু দেখো অনেকটাই শুকিয়ে গেছে। তো এবার চলো কচুগুলো দিয়ে দিই। অনেকগুলো কচুগুলো না দিলে আর কি ঝোলটা বেশি বেশি মনে হয়। এখন কচুগুলো দিলাম, দেখো এখন কিন্তু মনে হচ্ছে যে একদম ঠিক আছে, মনে হচ্ছে না যে বেশি ঝোল হয়েছে। এদিকে যে গরম মশলাটা বেটে রেডি করেছি, তো চলো এবার গরম মশলাটাও দিয়ে দিই। এখন একদম পুরোপুরি কমপ্লিট রান্না হয়েছে। কেমন লাগছে একবার দেখে তোমরা বলবে অবশ্যই। এই যে কচুগুলো ভীষণ ভালো লাগে, এই কচুগুলো। রান্নাঘর অবস্থাটা দেখো বন্ধুরা, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে রান্না করতেছি। এত হাওয়া একদম সব ঢুকে, গাছের পাতা ঠাতা ঢুকে। কতবার যে ঝাড় দেওয়া হবে, তারপরে আবার একটু পরে এরকম অবস্থা। তো একবার খেয়ে দেখো এইভাবে রান্না করে, তারপরেই না হয় কমেন্টে বলা যাবে, তাই না? তারপরে আমাকে পারলে বেশি করে বকাবকি দিও। না, অবশ্যই না, একজনও বকবে না, সবারই ভীষণ ভালো লাগবে যারা আর কি মাংস খায়। তোমাদের দাদাভাই তরকারির গামলা নিয়ে বসে বসছে, বলে নিজে হাতে নিয়ে নিয়ে খাবে একটু একটু করে। কেমন হয়েছে বলো? যত মাংস আছে এটাই আমার ফেভারিট মাংস, সব থেকে, সব মাংসের থেকে, সব মাংসের থেকে। হ্যাঁ বাবা, এটাই আমার ফেভারিট মাংস। একবার তোমরা কচু দিয়ে খেয়ে দেখো, তারপরে তোমাদের দাদাভাইয়ের কথাটা রিপ্লাইটা পড়ে দিও যে বাস্তবে সত্যি কথাটা ঠিক না ভুল। দারুণ স্বাদ লাগে। মানে যারা পায়রার মাংস খাও তাদের প্রত্যেকের জন্য আমার এই সাজেশন রইল। ঠিক আছে। এদিকে আমিও নিয়ে নিয়েছি, একসাথে খাচ্ছি, কারণ সময় নেই হাতে। এদিকে সোনা উঠলে সোনাকে খাওয়াতে হবে। বাড়ি ঘরদের অবস্থায় যে একদম নোংরা হয়ে আছে, এগুলো আবার পরিষ্কার করতে হবে। খাওয়া দাওয়া করে এসে বাপ ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে।
আর আমার যেদিনই মাংস খাওয়া হয় সেদিনই পেট ব্যথা শুরু হয়ে যায়, মানে মাংস খাওয়ার পর যতক্ষণ, তোমার দাদাভাই বলেছিল যে আজকে জল খাবে না, যতক্ষণ জল খাইনি ততক্ষণ পেট ব্যথা শুরু হয়নি। তো অনেকক্ষণ হয়ে গেল, ভাবলাম এখন একটু জল খাই, জল খেয়ে আর কি একটু শুই, এদিকে এই যে জলও খালাম, মানে জলও খেলাম, পেট ব্যথাও শুরু হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তো আজকে আর বেশি কিছু শেয়ার করব না, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবে কেমন। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।